সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। খুশির ঈদে এক কাতারে শামিল সব শ্রেণী পেশার মানুষ। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় 5টি জামাত। দেশ জাতির মঙ্গল, বিশ্ব শান্তি কামনার পাশাপাশি হামের প্রকোপ থেকে সুরক্ষার দোয়া করেন মুসল্লিরা। রতনচন্দ্র ও শরীফ রুবেলের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। উৎসব আনন্দ আবহে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম অভিমুখী সব শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। সফেদ পাঞ্জাবি কিংবা রঙিন জামায় শুভ্র সকালে দলে দলে মুসল্লির সমাগম। বয়সের ভারী নুজো ব্যক্তি কিংবা ছোট্ট শিশু পিছিয়ে নেই কেউই। অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকে, সামিল হন বিদেশি নাগরিকরাও। বাবার সাথে এসেছি, এইখানে নামাজ পড়ে খুব আনন্দ পেলাম। আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। আমরা অনেক দূর থেকে আসছি, রাজবাড়ি থেকে আসছি। Alhamdulillah, we really enjoy in Bangladesh. It's a nice place. It was an amazing experience, an amazing pleasure to be here. Feels like home at this point. It's a good experience coming here. সকাল 7টায় হয় প্রথম জামাত, এরপর 1 ঘন্টা পর পর আরও 4টি ঈদ জামাত। জাতীয় মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে ধনী দরিদ্র, আশরাফ আত্রাফ। নামাজের পর 2 হাত ছুঁপে দেন সর্বশক্তিমান স্রষ্টার সমীপে। আত্মশুদ্ধি কামনায় পরিত্রাণ চাইলেন হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা সহ জাগতিক সব অকল্যাণ থেকে। দেশ জাতির মঙ্গল আর বিশ্ব শান্তি কামনার পাশাপাশি প্রার্থনা হামের প্রকোপ থেকে সুরক্ষা পাক শিশুরা। বাংলাদেশের যত শিশু আছে সবাই যেন সুস্থ থাকে। হাম থেকে আল্লাহ আমাদের শিশুদেরকে রক্ষা করে। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে, সবাইকে ভালো থাকে। আল্লাহ যেন সবাইকে মাফ করে এবং সবাইকে যেন সুস্থতার নিয়ামত দান করে। পাশাপাশি দেশ এবং জাতির জন্য আমরা দোয়া করেছি। ঈদ জামাত শেষে উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা বিনিময় করেন একে অপরের সঙ্গে। প্রত্যাশা, কোরবানির শিক্ষায় ত্যাগের মহিমা আর ভ্রাতৃত্ব বন্ধনে গড়ে উঠবে সমাজ। আমরা সবাই যেন আমাদের ভিতরে যে পশুত্ব কোরবানির মাধ্যমে সেটা দূর করতে পারি। ন্যায়সাম্য বৈষম্যহীন একটা ভ্রাতৃত্বের একটা সমাজ গঠন, এটাই হলো যে চাই আমরা যাতে শোষণমুক্ত একটা সমাজ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। নামাজ শেষে পশু কোরবানির মাধ্যমে মহান প্রভুর সন্তুষ্টি পেতে বাড়ির পানে রওনা দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাম্য সম্প্রীতির বন্ধনে ভেদাভেদহীন এক কাতারে সামিল হওয়ার শিক্ষা, আবার ত্যাগের মহিমায় নিজেকে বিলিয়ে দেওয়ার তাগিদ। পবিত্র ঈদুল আজহার এই আদর্শের প্রতিফলন ঘটুক বাস্তব জীবনে, গড়ে উঠুক মানবিক বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র। ঈদের জামাতে এমনটি প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এর আগে জাতীয় ঈদগাহে ঈদ উল আজহার প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেন প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদের সদস্যরাও। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। হাম থেকে শিশুদের মুক্তি এবং যুদ্ধ বিগ্রহ বন্ধে প্রার্থনা করেন মুসল্লিরা। মুখে তাকবীর, হাতে যায় নামাজ। বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় ঈদগাহে জড়ো হতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বড়দের হাত ধরে ঈদের জামাতে আসে ছোট্ট শিশুরাও। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকার 2 সিটির প্রশাসক, কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। লাখো হাত একসঙ্গে উঠে মহান রব্বুল আলামিনের দরবারে। মুসলিম উম্মার ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজের মোনাজাতে হামের প্রকোপ এবং যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন তারা। সারা দেশের মানুষ এবং বাচ্চারা যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে রোগ মুক্তি দান করেন। হাম নিয়ে যে ঘটনাটা ঘটছে আর কি, এখনো মারা যাচ্ছে, তো আমরা চাই যে আমাদের এই সন্তানরা যাতে একদম নিরাপদে থাকে। কুরবানির থেকে
শিক্ষা গ্রহণ করে সর্বোচ্চ ত্যাগ আমরা আল্লাহ তাআলার জন্য করব, এটাই কুরবানির শিক্ষা। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও ছিল নামাজের আলাদা ব্যবস্থা। সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন তারা। সচরাচর আমাদের দেশে এইটা প্রচলন নেই যে নারী এবং পুরুষ একসঙ্গে নামাজ আদায় করবে। আমার সাথে এবার আমার কাজিনরাও আছে। জাতীয় ঈদগাহে নামাজ কখনো পড়িনি, আজকে ফার্স্ট টাইম। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রায় ৩৫,০০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। অংশ নেন রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মহান আল্লাহর প্রতি অতুলনীয় আনুগত্য এবং আত্মত্যাগকে স্মরণ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শিক্ষা নিচ্ছেন দেশ জাতির কল্যাণে আত্মত্যাগের। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাত এবং বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই অভূতপূর্ব দৃশ্য বছর জুড়ে অটুট থাকবে, এমনই প্রত্যাশা মুসল্লিদের। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও সর্বসাধারণের জন্য আয়োজন করা হয় ঈদ জামাতের। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের গড়ে শহীদ, কিশোরগঞ্জের শোলাকিয়া সহ সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল আজহা জামাত। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ত্যাগের মহিমায় বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদ উল আজহা। ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ঈদের নামাজ আদায়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। সকাল ৯টায় ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হয় এ ময়দানে। বৃষ্টিতে ভিজে মুসল্লিরা নামাজ আদায় করেন। এ সময় অশ্রুসিক্ত নয়নে নামাজ শেষে মুসলিম উম্মার জন্য শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মনের একটা আকাঙ্ক্ষা ছিল, জীবনে একবার হলো শোলাকিয়া ময়দানে যেত আমি নামাজ পড়তে পারি। এদিকে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গড়ে শহীদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ শামিল হন কাতারে। সকাল 8:30টায় শুরু হওয়া ঈদুল আজহার জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। এই কুরবানির মাধ্যমে মানুষকে ত্যাগ, উৎসর্গ, দেশ ও সমাজের জন্য নিবেদিত হওয়ার যেন শিক্ষা রয়েছে, এই শিক্ষা তারা গ্রহণ করে। ঠাকুরগাঁওয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম নগরীর কাটল্লী এলাকায় পারিবারিক মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। খালি গরু জবাই করে গরুর মাংস খাওয়াতো না, এটা একটা ত্যাগের দিন এবং এই যে ত্যাগ যারা করেছিল তার পরিপ্রেক্ষিতে তো আজকে ঈদ উল আজহা আমরা পালন করেছি। ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন। খুলনার শিরোমণি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমাজ গড়তে দেশবাসীকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি। সারা দুনিয়ায় সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে, তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, বগুড়া, চাঁদপুর সহ দেশের সব জেলায় ঈদের নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদের নামাজ আদায়ের পর বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ও দলের নেতাকর্মীদের সঙ্গে দোয়া করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহতদের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ইমুল হাসানের রিপোর্ট। ঈদুল আজহার নামাজের পর শেরেবাংলা নগরে বাবা মায়ের কবর জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। দলের নেতাদের নিয়েও কবর জিয়ারত ও দোয়া করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ এবার স্বস্তিতে ঈদ উদযাপন করছে। এখন মিথ্যা মামলা দিয়ে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করার ভয় নাই। সে যে দলেরই হোক না কেন, কারোরই সেই ভীতি রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে
কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই, বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকরও কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ও বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন তিনি। দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্য সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদের প্রীতি ভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর নিজের পুরনো ও স্মৃতি বিজড়িত সেনানিবাস এলাকায় এসে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগতাড়িত। সেনানিবাসের পরিবেশ, শৃঙ্খলা, সহযোদ্ধা সুলভ বন্ধন এবং সেনা সদস্যদের আন্তরিকতা তার কাছে বিশেষভাবে স্মরণীয়। প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। আমরা চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই, আপনি একজন সৈনিক, দেশের প্রয়োজনে আপনাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে, সে কারণে নিশ্চয়ই আপনারা যে কোনো সাধারণ মানুষের মতন চাইবেন যে পরিবার যখন কোথাও বের হচ্ছে সে যাতে নিরাপদ থাকে। আমরা চেষ্টা করছি, যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধ ধারণ করে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদুল আজহা উপলক্ষে সকালে এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এই আহ্বান জানান। বিভেদ নয় ঐক্য, হিংসা নয় সহমর্মিতা, বৈষম্য নয় সাম্য। ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ সবাইকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। ঈদুল আজহা মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানি করার এক চিরন্তন ও সার্বজনীন আহ্বান। রাষ্ট্রপতি তার বার্তায় সমাজের হতদরিদ্রের পাশে দাঁড়াতে সমর্থবানদের প্রতি আহ্বান জানান। পরে বঙ্গভবনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা। পবিত্র ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করে আসুন আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করি। দেশবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ, কুরবানির বর্জ্য দ্রুত ও যথাযথভাবে অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করুন। রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের জামাতে শরীক হন বিরোধী জোটের শীর্ষ নেতারা। মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। জামাত নেতা এটিএম আজহার ও আব্দুল্লাহ তাহের ঈদযাত্রা আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেন। সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থী হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এ সময় মুসল্লিদের সঙ্গে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ।
ধানমন্ডি ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঈদযাত্রার ব্যবস্থাপনা নিয়ে সরকারের সমালোচনা করেন। এদিকে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উদ্বেগ প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এটা তো নিঃসন্দেহে কিছুটা হতাশাজনক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে। যারা দায়িত্বে আছেন, মন্ত্রণালয়ের বয় করছেন, তাদেরকে এই ব্যাপারে আরো অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। এবারকার ঈদযাত্রা অত্যন্ত কঠিন ছিল। যানজট এত পর্যায়ে ছিল, মাইল কিলোমিটার পর্যন্ত যানজট ছিল। মানুষ স্বাভাবিকভাবে তাদের উদযাপন করতে পারেনি। আমি সরকারের কাছে দাবি জানাবো, কমপক্ষে বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে যেন নির্বিঘ্নে আসতে পারে তার ব্যবস্থাপনা করা। এদিন সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসছে বাজেটে মানুষের জীবনযাত্রা সহনীয় করতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর দিকে গুরুত্ব দিতে হবে। সামনে বাজেট অধিবেশন আসতে যাচ্ছে, সেই বাজেট অধিবেশনে যাতে এই বাংলাদেশের অর্থনৈতিক সংকটগুলো অ্যাড্রেস করা হয়, দ্রব্যমূল্যের দাম কমানো হয়, মানুষের জীবনযাত্রা যাতে আরও সহনীয় পর্যায়ে সরকার আনতে পারে, সেই আহ্বান আমাদের থাকবে। দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থী হবার আহ্বান জানান নাহিদ ইসলাম। পুরো বিশ্বের সকল মুসলমান। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে পশু কোরবানি শুরুর পরপরই বর্জ্য অপসারণে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন 2 সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 12 ঘন্টার মধ্যেই সব সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করার আশা এলজিআইডি প্রতিমন্ত্রীর। নামাজ শেষে পশু কোরবানির মধ্য দিয়ে পূর্ণতা পায় ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের দিন আবহাওয়া ভালো থাকায় পশু কোরবানিতে পড়তে হয়নি কোনো ভোগান্তিতে। আল্লাহ পাক আজকে একটু খুব ভালো দিন দিয়েছে, এর জন্য আল্লাহ পাকের কাছে আমরা লাখ লাখ শুকরিয়া প্রত্যাশা করি যে তারা দ্রুত এটা অপসারণ করে ফেলবে। তবে বর্জ্য পুরোপুরি অপসারণ না হলে তা নগরবাসীর জন্য হয়ে উঠবে ভোগান্তির কারণ। রাজধানীর মিরপুর ও মহাখালী এলাকা পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপক। কোরবানি উপলক্ষে কিন্তু অতিরিক্ত ঈদের দিন হচ্ছে প্রায় 12,000 টনের মতো বর্জ্য উৎপন্ন হবে। এখানে 705টি গাড়ি হচ্ছে আজকে এখানে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী যে সময় নির্ধারণ করে দিয়েছেন 12 ঘন্টা, এই 12 ঘন্টার মধ্যে যাতে হচ্ছে আমরা বর্জ্য অপসারণ করতে পারি সেই ধরনের পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ঘুরে দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দুজনই জানান, নগরবাসীকে স্বস্তি দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। কুরবানির যে বর্জ্য সংগ্রহ করে 12 ঘন্টার মধ্যে অপসারণ করে ল্যান্ডফিল্ডে নিয়ে গিয়ে ব্লিচিং পাউডার, স্যাভলন দিয়ে পরিষ্কার করে নগরবাসীকে স্বস্তি দিবে। সরকার ঘোষিত 12 ঘন্টার মধ্যে যে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আশা করছি প্রথম দিনে তার আগেই আমরা শেষ করতে পারবো। দক্ষিণ সিটিতে নগরবাসীদের অনেকে যেখানে সেখানে কোরবানির পশুর বর্জ্য ফেলে রাখায় সেগুলো অপসারণে চ্যালেঞ্জে পড়তে হয় পরিচ্ছন্ন কর্মীদের। তাদের অভিযোগ, বারবার বলার পরও যত্রতত্র বর্জ্য ফেলছে এলাকাবাসী। তাদের বস্তা দেওয়া হয়েছে, তারা বস্তার ভিতরে রাখিয়ে দিব। তারপরে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে মলাটা নিয়ে ফেলাবেন। তারপরও মানুষ তো ভাই সতর্ক হয় না। মানুষ জনগণকে বলতে চায়, আপনারা এদিক সেদিক ময়লা না ফেলে এই জায়গায় যে ডাস্টবিন আছে সেখানে ময়লাটা ফলাইলে আমাদের কষ্টটা কম হয়। এদিকে পুরান ঢাকায় কোরবানির জন্য 357টি স্থান নির্ধারিত করে দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরবাসী সেসব নিয়ম যথাযথভাবে না মানায় ক্ষোভ ঝাড়লেন দক্ষিণের সিটি প্রশাসক। যদি তারা নির্ধারিত জায়গায় আবার কোরবানি দিত তাহলে আমাদের কষ্ট কম হতো এবং পরিচ্ছন্নতাটা খুব ভালোভাবে হতো। 2 সিটিতে মাঠে কাজ করছেন 31,000 পরিচ্ছন্ন কর্মী। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। কোরবানির বর্জ্য অপসারণের খবর জানাতে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার এম এ আজিব এবং চট্টগ্রামের কাজী দেউরিতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি আজিবের কাছে। আজিব, কোরবানি শেষে যে বর্জ্যগুলো তৈরি হয়েছে শহরের, সেই শহর থেকে কিন্তু সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু সংগ্রহ করে বিভিন্ন জায়গায় জড়ো করছেন। আমরা এখন যেই জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে মিরপুর 10 নম্বরের যে গোল চত্বর, তার ঠিক পাশেই। এখানে আপনারা দেখছেন যে ময়লার যে স্তূপগুলো, কুরবানির যে বর্জ্যগুলো তৈরি হয় সেই বর্জ্যগুলো কিন্তু এখানে এনে স্তূপ আকারে রাখা হয়েছে। এটি একদমই সড়কের পাশে রাখা হয়েছে, যার ফলে কিছুটা যান চলাচলে ভোগান্তি
তৈরি হয়েছে। যদিও আজকে সড়কে যানবাহন সংখ্যা খুবই কম, সেক্ষেত্রে ভোগান্তির চিত্র তৈরি হয়নি, তারপরেও কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে। আমরা জানি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 16,000 পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন। তারা কিন্তু এখানে এই যে বর্জ্যগুলো অপসারণের কাজটি তারা করে যাচ্ছেন। আমরা দেখছি যে তারা আগে পাড়া মহল্লা থেকে তাদের যে ছোট ভ্যানগুলো রয়েছে সেই ভ্যানগুলো থেকে তারা এখানে এসে প্রথমে জড়ো করছেন, এখান থেকে আবার তাদের যে পিকআপগুলো রয়েছে বা ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো থেকে ল্যান্ডফিলিং যে প্রজেক্ট রয়েছে সেখানে তারা এই ময়লাগুলো একেবারে নিয়ে যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের যে নির্ধারিত যে সময় ছিল রাত 2টা, সেই রাত 2টার আগেই তারা এই বর্জ্যগুলো সরিয়ে অপসারণ করতে পারবেন। এবং একই চিত্র কিন্তু আমরা পুরো রাজধানী জুড়েই দেখছি। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, দুই সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তো এই ছিল রাজধানীর বর্জ্য অপসারণের সবশেষ। চট্টগ্রামের বর্জ্য অপসারণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ময়লা বা বর্জ্য অপসারণের সময় বেঁধে দিয়েছে রাত 8টার পর্যন্ত, কিন্তু এখন ঠিক 5:30 বাজে। এই মুহূর্তে আমরা যে বিভিন্ন যে ডাস্টবিনগুলো রয়েছে, ওয়ার্ড কেন্দ্রীয় যে ডাস্টবিনগুলো রয়েছে সেই ডাস্টবিনগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। মোটামুটি তারা বলছে 90% অর্থাৎ 90% ময়লা আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে, আর কিছু অলিগলিতে কিছু যা আছে সেগুলো কিন্তু পরিষ্কার করছে। এর আগে কিন্তু সিটি মেয়র বলেছিলেন যে অর্থাৎ দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে 6 ঘন্টা সময় দিয়েছেন, 6 ঘন্টার মধ্যে সব ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। সেই লক্ষ্য নিয়ে তিনি সকাল 9টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু ময়লা আবর্জনা পরিষ্কারে তিনি নিজে তদারকি করেছেন, ব্লিচিং পাউডার তিনি ছিটিয়েছেন, ময়লা আবর্জনা তিনি গাড়িতে তুলেছেন, তদারকি করেছেন। এবং দুপুর 2টার দিকে কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে এই ময়লা অপসারণ কাজের উদ্বোধন করেছিলেন এবং সেখানেও তিনি বলেছেন রাত 8টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তবে আমরা বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখছি বিকেল 5:30টার মধ্যে অর্থাৎ 2-3 ঘন্টা আগে থেকে কিন্তু প্রায় 90% ময়লা আবর্জনা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ এই যে টার্গেট নেওয়া হয়েছে এই টার্গেটের জন্য 3,500-এর বেশি কর্মকর্তা অর্থাৎ পরিচ্ছন্ন কর্মকর্তা প্রস্তুত রাখা হয়েছে এবং 200 গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এবং এই পরিচ্ছন্ন কর্মকর্তারা বলছেন এটি মূল যে কারণ, তারা বলছে যে আসলে প্রধানমন্ত্রী তাদের জন্য 5,000 টাকার একটি ঈদ উপহার দিয়েছেন। সেই ঈদ উপহার তাদের মধ্যে কাজের গতি এসেছে। পাশাপাশি যে মেয়র মহোদয় যে নির্দেশনা এবং যে অতিরিক্ত যে গাড়ি বাড়ানো হয়েছে এবং শ্রমিক বাড়ানো হয়েছে, যে কারণে কিন্তু নির্দিষ্ট সময়ে 2 ঘন্টা আগে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বন্দর চট্টগ্রাম। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানীর লালবাগের পোস্তায় জমে উঠেছে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা। তবে এবার গত বছরের চেয়েও দাম কম পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। এদিকে পাইকার ও আড়তদাররা বলছেন সংরক্ষণের জন্য লবণ, রাসায়নিকের পাশাপাশি শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না। কোরবানি শুরুর পরপরই রাজধানীর বিভিন্ন মহল্লা থেকে চামড়া আসতে শুরু করে সায়েন্স ল্যাব মোড়ে। তবে কেনা দামও না পাওয়ায় লোকসানের অভিযোগ করেন অনেক ফরিয়া, মাদ্রাসা প্রতিনিধি ও মৌসুমি ব্যবসায়ী। সরকার যেই রেট দিচ্ছে সেই রেটে চামড়া বেচা কিনি হচ্ছে না, যেই দামে চামড়া বেচা কিনি তাতে ফালায় দেওয়া অনেক ভালো। সকাল 11টার পর থেকে পুরান ঢাকার পোস্তায় কাঁচা চামড়া আসতে শুরু করে ট্রাক, ভ্যান ও পিকআপে। এখানে ওঠে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ। আকার ভেদে গরুর চামড়ার দাম দেওয়া হচ্ছে 300 থেকে 700 টাকা। খবরে বলছে, টিভিতে বলছে যে মালের দাম বাড়ছে, প্রতি ফিট বাড়ছে, আর এই জায়গায় আসছে এই জায়গায় দাম কমে গেছে। সরকার যেভাবে বলছে আমরা সেভাবে কিনছি। বিক্রেতা তো সবাই একই কথাই কয় যে দাম কম দিয়ে হইতেছে, দামটা কোথায় কম দিতেছে। আড়তদাররা বলছেন চামড়া সংরক্ষণ, শ্রমিকের মজুরি, পরিবহন ও গুদামজাত করার খরচ বেড়ে গেছে, তাই চাইলেও বেশি দামে চামড়া কেনা সম্ভব নয়। এখন বড় চামড়া আপনার 500-600, ঠিক আছে, 700 টাকা বড় চামড়া রেট চলতেছে, আর ছোটগুলো আপনার মনে করেন 300-400 করে রেট চলতেছে। কোনোটা 1000ও ক্রস করছে, আবার আপনার ছোট যেগুলো আছে মধ্যেরগুলো 400-300 এরকমই তো কিনতেছে। গুডাউন ভাড়া বেশি, সব চার্জই বেশি, তো এগুলো সব এফেক্ট চামড়া উপরে গিয়ে পড়ে। এর মধ্যে বেচা কিনেও বিদেশে খারাপ, অনেক মাল ট্যানারিতে রয়ে গেছে। কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠনের দাবি, আন্তর্জাতিক বাজার মন্দার পাশাপাশি চামড়া প্রক্রিয়াজাত করতে রাসায়নিক ও লবণের দাম বেড়ে যাওয়ায় তুলনামূলক কম দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা। সরকার বলছে লবণ জাত চামড়া, এখন আপনাকে কাঁচা চামড়ার উপরে ধরে রাখতে তো হবে না।
একটা চামড়ার 3 থেকে 350 টাকা খরচ, তো 700 টাকা হইলেও তো 1000 টাকার উপর পড়ে। তো এর জন্য গড় এভারেজ চামড়া দামটা এটা আসতেছে। ভালো মানের চামড়ায় এখনও সরকারের দামই নির্ধারণের দামে বিক্রি হয়। ঢাকার ভেতরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 62 থেকে 67 টাকা নির্ধারণ করেছে সরকার। ভালো দাম পেতে পশু জবাইয়ের পর 6 ঘন্টার মধ্যে চামড়া লবণজাত করার পরামর্শ ট্যানারি মালিকদের। আমাদের টার্গেট হলো এই বছর 1 কোটি পিসের মতো, সেটা গরু, ছাগল, মহিষ, ভেড়া সব কিছু মিলিয়ে 1 কোটি পিসের মতো আমাদের সংগ্রহ। পারচেস করবেন মধ্যস্বত্ব যারা আছেন তারা, ওনারা দ্রুত এটাকে লবণ দেওয়ার ব্যবস্থা করবেন। সিজনাল ব্যবসায় যারা চামড়া সংগ্রহ করবেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই সন্ধ্যার আগের জন্য তারা বেচা বিক্রি কমপ্লিট করে। এবার ঈদে 1 কোটি পিস পশুর চামড়া সংগ্রহ হবে বলে আশা ট্যানার্স অ্যাসোসিয়েশনের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের কাজ। বিস্তারিত জানাতে রাজধানীর লালবাগের পোস্তায় আছেন ফরহাদুর রহমান, হেমায়তপুরের আড়তে আছেন তোফাজ্জল হোসেন এবং চট্টগ্রামে আছেন কমল দে। সরাসরি প্রথমেই যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, সকাল 11টার পর থেকে রাজধানীর লালবাগের পোস্তায় বিভিন্ন এলাকা থেকে ফরিয়া, মৌসুমি ব্যবসায়ী এবং বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা ভ্যানে করে, পিকআপে করে এবং গাড়িতে করে তারা চামড়া নিয়ে এসেছেন। এবং আমার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে আড়তদার আছেন, তিনি যেসব চামড়া কিনেছেন সেগুলো থেকে বাছাই করছেন। বিশেষ করে যেসব চামড়া আসলে বড় আকারের সেগুলোকে এক ধরনের লাইনিং তারা করছেন, অন্য যে চামড়াগুলো আছে সেগুলোকে আলাদা করছেন। এবং তারপরে এখানে যে আড়তগুলো আছে তারা লবণ দেওয়া শুরু করেছেন চামড়াগুলোতে। আমরা দেখতে পেরেছি যে ক্রেতাদের কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করছেন অনেকেই। তারা বলছেন গত বছরের তুলনায় এই বছর চামড়ার দাম তারা কম পাচ্ছেন। বিশেষ করে 600-700 টাকা সর্বোচ্চ চামড়ার দাম উঠছে এখানে। আর ছোট চামড়া যেগুলো সেগুলো কিনতে অনেকটা অনীহা দেখাচ্ছেন এখানকার ক্রেতারা। তারা বলছেন যে এই বছর বিভিন্ন ধরনের খরচ বেড়ে যাওয়ার কারণে তারা চামড়া কিনে ওইভাবে পোষাতে পারছেন না, সে কারণে তারা চামড়া ওইভাবে বেশি দাম দিয়ে কিনতে পারছেন না। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এখানকার যে চামড়া নিয়ে আসার যে প্রবণতা সেটি কিন্তু সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, অন্যান্য সময়ের বা গত কয়েক বছর আগে এখানে যে চামড়ার ব্যবসাটা ছিল সেটি এখন চলে গেছে হেমায়তপুরে। অন্তত 90% চামড়া এখন হেমায়তপুরে বেচাকেনা হয়। তাহলে আমরা একটু যেতে চাই হেমায়তপুরে, সেখানে আছেন সহকর্মী তোফাজ্জল, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। সাভারের হেমায়তপুরের যে চামড়ার যে আড়ত রয়েছে সেই আড়তের আমরা আড়তগুলোতে দেখেছি যে ছোট ছোট করে আড়তগুলো তৈরি হয়েছে। সেই আড়তগুলোতে দেখেছি যে দুপুর থেকে ট্রাকে ট্রাকে করে চামড়া আসছে এবং প্রতিটি আড়তেই ব্যস্ত সময় পার করছেন কর্মীরা, যারা যাতে আড়তের মধ্যে এনে তারা চামড়ার মধ্যে লবণ দিচ্ছেন এবং এই লবণ দেওয়ার মাধ্যমে তারা চামড়া সংরক্ষণ করছেন যাতে চামড়াগুলো নষ্ট না হয়ে যায়। কারণ বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়ে থাকেন সাধারণত সেই পরামর্শগুলো মেনেই তারা চামড়া সংরক্ষণ করার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই প্রচুর পরিমাণ কাঁচা চামড়া এখানে এসেছে ট্রাকে করে। এবছর কাঁচা চামড়া যে সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 65 লাখ পিসের বেশি এবং প্রত্যাশা করা হচ্ছে যে এটি ছাড়িয়ে যেতে পারে। এবং এসব চামড়া সঠিক প্রক্রিয়া সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে এবছর সরকারের পক্ষ থেকে 17 কোটি 60 লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে যাতে চামড়া সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণ করা সম্ভব হয়। এবং একই সাথে পরামর্শ দেওয়া হয়েছে ব্যবসায়ীদেরকে যাতে প্রচণ্ড তাপদাহের কারণে কোরবানির চামড়া সংগ্রহকারীরা অতি সাবধানতা অবলম্বন করেন এবং সাবধানতার সঙ্গে চামড়া রাখার পরামর্শ দিয়েছেন তারা। পশুর চামড়া সংগ্রহ করে লবণ দেওয়ার আগ পর্যন্ত রোদে না রেখে ছায়াযুক্ত স্থানে চামড়া রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বেশি চামড়া একসঙ্গে স্তূপ করে না রাখতেও বলা হয়েছে। এছাড়া ঢাকার বাহিরে থেকে যে চামড়াগুলো আসছে সেই চামড়াগুলোর ক্ষেত্রেও যাতে সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয় সেই সংরক্ষণের অন্য নীতিমালা দেওয়া হয়েছে। এবং ব্যবসায়ীরা এখানে চামড়াগুলো সংগ্রহ করছেন এবং লবণ দিয়ে সেটি সংরক্ষণ করছেন। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে এবার প্রায় 4 লাখ পিসের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেহেতু এখন খুব তীব্র গরম পড়ছে তাই কিন্তু দ্রুত এইসব চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। আমরা দেখেছি সকালে কোরবানি শেষ হওয়ার পরে চামড়াগুলো নিয়ে আসা হচ্ছে আতুরা ডিপো যে আড়ত রয়েছে সেই আড়তের মধ্যে এবং আড়তে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা হচ্ছে। এখানে কিন্তু 250-র বেশি আড়ত রয়েছে যে আড়তে এইসব চামড়া সংগ্রহ। তবে দামের ক্ষেত্রে বলে যে দামের কারসাজি কিন্তু দুপুরের পর থেকে শুরু হয়েছে খুচরা পর্যায়ে। আমরা দেখেছি যেসব চামড়া বড় সাইজের চামড়া
চামড়া সেগুলির দাম করা হচ্ছে মাত্র 200 টাকা। এর চেয়ে ছোটো সাইজের চামড়া 100 থেকে 150 টাকা। অথচ পাড়া মহল্লা থেকে সব চামড়া সংগ্রহ করা হয়েছিল অন্তত 250 থেকে 300 টাকা ধরে। অর্থাৎ মধ্যসত্ত্ব ভোগীদের যে কারসাজি, সে কারসাজিটা কিন্তু পুরো দমে চলছে এখানে, যে কারণে চামড়ার যে দাম প্রকৃত দাম সেটি পাচ্ছে না কোনো পক্ষই। মাঝখান থেকে একটি পক্ষ কিন্তু এই চক্রান্ত করে সে বিশাল একটা অ্যামাউন্ট তারা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। চট্টগ্রামে প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহ যে লক্ষ্যমাত্রা, সেখানে আমরা এখন যে পয়েন্টে রয়েছে সেখানে অন্তত 20,000 পিস চামড়া সংগ্রহ করার কথা, যেমন তারা সেটি করেছে। যেহেতু তীব্র গরম পড়ছে, এখন চামড়া নষ্ট হয়ে যাওয়ার একটা সংখ্যা রয়েছে, তাই সকালের পর থেকে এইসব চামড়া আমরা দেখেছি লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। আগামী 15 দিন পর্যন্ত এইসব চামড়া লবণ দিয়ে সংরক্ষণ। তবে বলা চলে যদি দামের কারসাজি না হয় তাহলে কিন্তু সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ হচ্ছে এবং তার পরিমাণ অন্তত 4 লাখ ছাড়িয়ে যাবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে, একই সাথে দামের যে কারসাজি চলছে তার সর্বশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চামড়া সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদুল আজহায় পশু কোরবানি ও মাংস কাটার সময় অসাবধানতায় গুরুতর আহত হয়েছেন অসংখ্য মানুষ। দুপুর পর্যন্ত কোরবানি দিতে গিয়ে 2 শতাধিক আহত রোগী ঢাকা মেডিকেল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরই মধ্যে চিকিৎসায় অবহেলারও অভিযোগ তুলেছেন অনেক রোগী। রাজধানীর কেরানীগঞ্জে পশু কোরবানি দিতে গিয়ে হাতের আঙুল কেটে ফেলেছেন ইদ্রিস আলী। এদিকে কোরবানির সময় গরুর লাথিতে ডান পা ভেঙেছে মেরাদিয়ার আকবর আলীর। গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। একই চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারের সামনে ছিল রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন। কেউ রক্ত জোগাড়ে ব্যস্ত, কেউ ওষুধ কিনতে দৌড়াচ্ছেন। পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে প্রতি বছরই অসাবধানতাবশত এমন অসংখ্য ঘটনা ঘটে। আহতদের কারো আঙুল কেটেছে, কারো পা, আবার গরুর লাথি ও শিংয়ের আঘাতে মারাত্মক আহত হয়েছেন অনেকে। গরু গাড়ির উপরে পড়ছে, একবারে আলাদা হয়ে গেছে পা ভাঙ্গা। আমরা ডাকেই না, 2 ঘন্টা পরে একজনটা ডাক দেয়, তো এতক্ষণ আমরা বয়ে রইলাম। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, প্রাথমিক চিকিৎসার পাশাপাশি গুরুতরদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গরু কাটতে গিয়ে কারোর আঙ্গুল কাটা, রক কাটা এবং কিছু কিছু ডিসলোকেশন এরকম রোগী পাচ্ছি। প্রাথমিক চিকিৎসা দিয়ে বিদায় করতে পারছি ম্যাক্সিমাম। পায়ের লাথি বা আঘাতপ্রাপ্ত হয়ে কিছু ইনজুরির পেশেন্ট আমাদের এখানে আসছে, এগুলো আমরা সুন্দরভাবে ম্যানেজ করছি। একাধিক ডাক্তার এবং বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ এখানে অর্থোপেডিক, ক্যাজুয়ালিটি, আলাদা আলাদা ডেস্ক হিসাবে কিন্তু ডাক্তার সাহেবরা কাজ করছেন। ঈদের ছুটিতেও হাসপাতালে রোগীর চিকিৎসায় অবহেলার কোনো সুযোগ নেই বলেও দাবি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আঘাতজনিত প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদের বিকেলে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে মানুষ। বিস্তারিত জানাতে হাতিরঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমাতুজ জোহরা। মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রয়েছেন ফাহরিয়া ফারুকি এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শুরুতেই যাচ্ছি ফাতেমাতুজ জোহরার কাছে। ফাতেমা, মানেই আনন্দ, ঈদ মানেই পরিবার প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। আর এই আনন্দকে দ্বিগুণ করে তুলতে রাজধানীর ফুসফুস খ্যাত হাতিরঝিলে আজ প্রথম দিনই কিন্তু বেশ মানুষের সমাগম দেখা যাচ্ছে। যদিও বা কোরবানির ব্যস্ততার কারণে আজ কিছুটা ভিড় কম দেখা যাচ্ছে, তবে আশা করা যায় আগামীকাল থেকে এই ভিড় অনেকটাই বৃদ্ধি পাবে। পেছনে দেখতে পাচ্ছি হাতিরঝিলে যে লেকটা রয়েছে, সেখানে অনেক ওয়াটার বাসে করে লেকের সৌন্দর্য উপভোগ করছে, কেউ বা ছবি তুলে স্মৃতিবন্দী করে রাখার প্রচেষ্টাও করছেন। বিশেষ করে আমরা যদি দেখি, শিশুদের মধ্যে এক অন্য রকমের উচ্ছ্বাস, আনন্দ বিরাজ করছে। রাজধানীবাসী ঈদ পাথরের দেয়ালের বাহিরে এসে খোলা আকাশের নিচে এক অন্যরকম ঈদ কাটাতে এই বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে আসেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলেই হাতিরঝিলের সৌন্দর্য যেন কয়েক গুণ বৃদ্ধি পায়। নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় মানুষজনদেরকে নিয়ে মানুষ এই ঈদের দিন বিকেলবেলা কাটাতে চলে এসেছে হাতিরঝিলে। আজ তুলনামূলকভাবে ভিড় কম, তবে আগামীকাল থেকে এই ভিড় বৃদ্ধি পাবে এবং মানুষ একটি আনন্দঘন সময় কাটাবে বলে মনে করা যাচ্ছে। আমরা ওয়াটার বোর্ডগুলো দেখতে পাচ্ছি। এই ওয়াটার বোর্ডগুলো দিয়ে বিকেলের যে সূর্যাস্ত হচ্ছে সেটি
এই ছিল রাজধানীর হাতিরঝিল থেকে ঈদ আনন্দের আমার সর্বশেষ খবর। এই মুহূর্তে রাজধানীর চিড়িয়াখানায় রয়েছে সহকর্মী ফারিয়া, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিনোদন প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ মিরপুর চিড়িয়াখানা। এবারও তার ব্যতিক্রম নয়। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। এখানে বেলা বাড়ার সাথে সাথে বিকেল যত গড়িয়ে যাচ্ছে এখানে মানুষের সমাগম তত বাড়ছে। তবে এবারের ঈদে বিশেষ আকর্ষণ হচ্ছে আলবিনো প্রজাতির যে সাদা মহিষটি আছে, যেটি ডোনাল্ড ট্রাম্প নামে পরিচিতি পেয়েছে, সেটি গতকালকেই এই চিড়িয়াখানায় আনা হয়েছে এবং সেই চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে জনগণের এবং এখানে আসা দর্শনার্থীদের একটা বিশেষ আকর্ষণ এখানে লক্ষ্য করা যাচ্ছে। মাত্র 50 টাকা প্রবেশ মূল্যে এই চিড়িয়াখানায় প্রবেশ করতে পারছে। তবে আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তুলনামূলকভাবে ঈদের দিন হিসেবে আজকে লোক সমাগম এখানে কিছুটা কম, তবে তারা আগামীকালকে আরও বাড়তি কিছু লোকের সমাগম এখানে উপস্থিতি কামনা করছে। আর এখানে যদি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে একটু বলি, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে একটি ইউনিট কাজ করছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার ট্যুরিস্ট পুলিশদের সাথেও কথা বলেছি। ট্যুরিস্ট পুলিশরা এখানে আসা দর্শনার্থীদের এবং পর্যটকদের যাবতীয় আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিতে ঠিক মতন কাজ করে যাচ্ছে বলেই তারা আমাদেরকে জানিয়েছে। তবে এখানে আমরা কর্তৃপক্ষের কাছ থেকে আশা করেছি যে এখানে কালকে লোক সমাগম আরেকটু বাড়বে এবং একই সাথে বিনোদন কেন্দ্র হিসেবে মিরপুর চিড়িয়াখানা আগের মতন এখানে লোক সমাগমে ভরে উঠবে। এখন আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে আছে আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদ মানেও আনন্দ, ঈদ মানে উৎসব। আর এই ঈদ আনন্দ উৎসব উদযাপনে পর্যটন নগরী কক্সবাজারে ছুটে আসে দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা। এবারও আমরা লক্ষ্য করছি আজকে ঈদের দিনও দেশের দূর দূরান্ত থেকে বেশ পর্যটক ছুটে এসেছে। তবে যেটি প্রত্যাশার তুলনায় কম, সেটি পর্যটক ব্যবসায়ীরা বলছে। তবে আজকে যেহেতু আনাগোনা শুরু হয়েছে, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আগামীকাল থেকে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ছুটে আসবে, তেমনটাই প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা। আমরা এখন লক্ষ্য করছি যারা কক্সবাজারে আগে ভাগে এসেছেন তারা পরিবার পরিজন নিয়ে সমুদ্রে বালিয়াড়িতে নেমে পড়েছেন। অনেকেই সমুদ্রে আমরা লক্ষ্য করছি সমুদ্র স্নান করছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি যেহেতু আর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে, সেই সূর্য ডুবে যাওয়ার দৃশ্য উপভোগ করার জন্য সৈকতের যে কিটকট রয়েছে সেই কিটকটে বসে রয়েছে। তবে বেশি আনন্দ আমরা লক্ষ্য করছি সকল বয়সের মানুষ এখনো পর্যন্ত সাগরের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে কিন্তু আনন্দ মেতে রয়েছে। আজকে ঈদের দিন আমরা লক্ষ্য করছি সমুদ্রের 3টি পয়েন্টে বিকেল থেকে পর্যটক থেকে শুরু করে স্থানীয় দর্শনার্থীরা কিন্তু সমুদ্রে নেমে পড়েছেন। কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যারা সমুদ্রে স্নান করছে তাদের জন্য যে লাইফ গার্ড থাকা দরকার, কিন্তু আজকে আমরা সেটি লক্ষ্য করছি না, লাইফ গার্ড নেই। তবে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা এরই মধ্যে 3টি পয়েন্টে মোতায়েন রয়েছে। তারা সার্বক্ষণিক আসলে নজরদারি রেখেছেন পর্যটকদের যাতে কোনো ধরনের হয়রানি কিংবা নানা ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে, সেজন্য তারা সর্বদা সজাগ রয়েছে। অন্যদিকে প্রশাসনও বলছে পর্যটক হয়রানির রোধে তারা ঈদের ছুটিকে যারা পর্যটকরা আসবেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সবাই সংবাদে আরও থাকছে। ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস রাখা নিয়ে 2 পক্ষের সংঘর্ষ, আহত অন্তত 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা বাহিনী, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। এবার সড়ক দুর্ঘটনার খবর। ঈদের আনন্দের মাঝেই বিষাদের ছায়া। গোপালগঞ্জে মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। এতে নিহত হয়েছেন শিশুসহ 5 জন, আহত হয়েছেন অন্তত 20 জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এদিকে দিনাজপুর ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। ঈদের আনন্দ বিষাদে পরিণত, সড়কে ঝরল 5 জনের প্রাণ। ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পিরোজপুর যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 2 আরোহী ও বাসের 2 যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত আরও 20 যাত্রী। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে 12 বছরের এক
এক শিশুকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। গাড়ি ওভারটেক করে গেছে, সামনাসামনি পড়ছে, দিক রাখতে পারে না। গুরুতর যারা আহত ছিল তাদেরকে হাসপাতালে পাঠাইছি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন এবং প্রায় 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার AK-M বাবর, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। গাড়ি রেকার ভ্যানের মাধ্যমে গাড়িটাকে রাস্তার পাশে সরিয়ে নেওয়া হয়েছে, এখন রাস্তার গাড়ি চলাচল স্বাভাবিক। আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি, আর আমরা প্রাথমিক ধারণা করছি যে এটা অত্যন্ত ওভার স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সহ যারা সংশ্লিষ্ট এই পরিবহন সেক্টরের সাথে সবার সাথে আমি চাচ্ছি আগামীকাল কথা বলে যাতে এই ওভারটেকিং, তারপর দ্রুত গতিতে গাড়ি চালানো, এই সব যাতে ড্রাইভাররা না করে। দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সঙ্গে অটোরিকশা সংঘর্ষে 4 বছরের 2 শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 2 জনের মা। এছাড়া পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 জন নিহত হয়েছেন। মিরন আহমেদ, সময় সংবাদ। আদ্দিন হাসপাতাল ট্র্যাজেডিতে যমজ 2 নবজাতক সন্তান হারিয়ে দিশেহারা নাজমা হাসান দম্পতি। সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি তাদের। 6 শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নিজস্ব তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। সেটা মানুষের কারণে মনে করেন রাখলো না, ঈদের দিন হলো রাজধানীর খিলগাঁওয়ের নাজমা হাসান দম্পতির সংসারে বিষাদের ছায়া। বুধবার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। তাদের মধ্যে যমজ সন্তানের পিতামাতা তারা। 2 বাচ্চার পরিচর্যার সব প্রস্তুতিও ছিল আগে থেকেই, কিন্তু এই ঘটনা থমকে দিয়েছে তাদের জীবন। টুইন বেবিকে নিয়ে বাসায় আসবো, আনন্দ করব, আত্মীয় স্বজনেরকে দাওয়াত দেব, কত স্বপ্ন, বাচ্চাদেরকে এইভাবে চালাবো, এইভাবে এই পরিবেশে রাখবো, অনেক স্বপ্ন ছিল আমার ভিতরে, অনেক। বাবা হাসান সর্দারের এক বুক কষ্ট আর হতাশা নিয়ে প্রশ্ন, দেশের নামিদামি হাসপাতালে গিয়েও কেন অপ্রত্যাশিত মৃত্যু হবে? সরকারের কাছে এর সুষ্ঠু ও ন্যায় বিচার চান তিনি। মেডিকেলে নিচে আমার সন্তান ভালো হইছে, ভালো আল্লাহ পাক দিছে, ভালো মেডিকেলের গাফলতির কারণে আমার সন্তান 2টা হারাইতে হয়েছে আজকে। এমন গ্যাসপুর গিয়া ওইটার ভিতরে আমরাই ঠিক থাকতে পারি না, তো বাচ্চা শিশুরা কেমনে ঠিক থাকবে? ওইটার ভিতরে সঠিক বিচারটা চাই, সরকারের কাছে আমার আবেদন। স্বজনরাও বলছেন, জন্মের পর বাচ্চাদের শারীরিক অবস্থা ছিল সুস্থ স্বাভাবিক। নবজাতক ওয়ার্ডে অব্যবস্থাপনার জন্যই দুর্ঘটনা বলে অভিযোগ তাদের। 1 মাসের বাচ্চা যেরকমের করে, তোমার বাচ্চা ওই যে আজকে হয়েছে, এই বাচ্চা এরকমের করে। এই যে কাজগুলো বিচার যেন হয়, সঠিক যেন সুস্থ বিচার হয়। অব্যবস্থাপনার বিষয়ের অভিযোগে ক্যামেরায় কথা বলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। আলাপচারিতায় জানান, সরকারের পাশাপাশি নিজস্ব তদন্ত কমিটিও গঠন করেছে আদ্দিন হাসপাতাল। আচ্ছা, আপনাদের ইন্টারনাল তদন্ত এটা আমরা ভাই সোমবার দিনতে ওনারাও তদন্ত রিপোর্ট দিতে আমরা আবার আপনাদের সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই। নবজাতক মৃত্যুর ঘটনায় শক্তিশালী তদন্ত কমিটি কাজ করছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে আলাদা আয়োজনে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্যমন্ত্রী। একটি স্ট্রং তদন্ত কমিটি কাজ করছে। আগামী 3 দিনের মধ্যেই তদন্ত রিপোর্টটি আমরা পেয়ে যাব। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই হাসপাতালকে কঠোর আইনের আওতায় যা কিছু বিভাগীয়ভাবে সম্ভব তাই আমরা করব ইনশাআল্লাহ। এই ঘটনায় মামলা করেছেন এক ভুক্তভোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রত্যাশা ভুক্তভোগীদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। বিশ্বের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারতের কলকাতায় এবার ঈদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে নামাজ আদায় করেন মেয়র জোহরান মামদানি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ভারতের দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দেশটির অন্যতম বৃহৎ এই মসজিদে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এটি ত্যাগের উৎসব। আমাদের সবার উচিত সব ধর্মীয় বিভেদ ভুলে একসঙ্গে আসা এবং ঐক্য ও সম্প্রীতির বার্তা দেয়া। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেই।
এদিন ঈদের জামাত হয় উত্তরপ্রদেশের ঐতিহাসিক মুঘল স্থাপনা তাজমহলের সামনেও। বিহারে নামাজে অংশ নেন বহু মানুষ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরেও উৎসবমুখর আয়োজনে ঈদের জামাত হয়। রাজস্থানের জয়পুরে হাজারো মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। এদিন সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নতুন নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো রেড রোডের বদলে ঈদের নামাজ হয় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। হাজার হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সবচেয়ে বড় ঈদের জামাতটি হয় জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় টমাস এডিসন স্কুল মাঠে। বাংলা বাজারে ঈদের জামাতে অংশ নেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শুধু নিউ ইয়র্ক সিটিতে 400টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হয়, আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণ। বাংলাদেশি মুসলিমদের আয়োজনে ঈদের জামাতে হাজার হাজার প্রবাসী অংশগ্রহণ করেন। বৃষ্টির সম্ভাবনা থাকায় এবার বিভিন্ন ইনডোর ও কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যথাযথ মর্যাদায় দক্ষিণ আফ্রিকায় উদযাপিত হলো ঈদুল আজহা। দেশটির মুসলিম অধ্যুষিত বিভিন্ন শহরে ঈদের জামাতে শরিক হন হাজারো মুসল্লি। ঈদের দিন সরকারি ছুটি না থাকায় অনেকেই নামাজে শরিক হতে পারেননি। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর। নিজ নিজ জেলায় পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজের পাশাপাশি অগাস্টে অ্যাওয়ে সিরিজেও ভালো করার আশা ক্রিকেটারদের। এদিকে ঢাকার মিরপুরের পল্লবীতে ঈদের নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদ উল আজহা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ঈদের ছুটিতে নিজ নিজ জেলায় আনন্দঘন পরিবেশে পরিবার ও স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ঈদ উল আজহার দিনে রাজশাহীর পবার রণহাট গ্রামের ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন শান্ত। নামাজ শেষে সবার সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তিনি। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। সেরা প্রস্তুতি নিয়ে সেখানে যেতে চান শান্ত। ভালো ক্রিকেট খেলতে চাই, দলের হয়ে কন্ট্রিবিউট করতে চাই, এটাই মেন লক্ষ্য থাকবে। সামনে প্রিপারেশনের সুযোগ আছে, ভালো মতো প্রিপেয়ার হয়ে আসলে সিরিজটা খেলতে চাই। বগুড়ায় নিজ এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদ উল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন মুশফিকুর রহিম। তবে এবার ছেলে মায়ানের জ্বর থাকায় 3 প্রজন্মের একসঙ্গে নামাজ আদায় করা হয়নি। এরপরে অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে ওয়ানডে আর টি20, তো যারা খেলবে তাদের জন্য শুভকামনা। সাতক্ষীরায় গত বছর ক্রিকেটে ব্যস্ত সময় কাটানোয় মোস্তাফিজকে পায়নি পরিবার। এবার তাকে পেয়ে আনন্দ বেড়ে গেছে কয়েক গুণ। বাড়ির পাশে ঈদগাহ ময়দানে গ্রামবাসীর সাথে একেবারেই সাদামাটা ভাবে ঈদের নামাজ আদায় করেন। পেসার শরীফুলের সামনে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজে ভালো করার চ্যালেঞ্জ। তবুও ঈদের ছুটিতে এসেছেন তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে। ঈদগায় ঈদের নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করেন শরীফুল। জানান আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দেশকে জয় উপহার দিতে চান এই পেসার। এদিকে ঢাকার মিরপুরের পল্লবীর 2 নম্বর ওয়ার্ড ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল আজহার জামাতে উপস্থিত থেকে নামাজ আদায় করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। খুশির ঈদে এক কাতারে সবাই। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়। শোলাকিয়ায় বৃষ্টির মধ্যে জামাত, দেশ জাতির মঙ্গল ও বিশ্ব শান্তি কামনা। ত্যাগের মহিমায় সারা দেশে পশু কোরবানি। ঢাকার 2 সিটিতে পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা। রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণের আশা এলজিআরটি প্রতিমন্ত্রীর। এবং আড়তের জমজমাট পশুর চামড়ার বেচাকেনা। এবারও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ। মৌসুমী ব্যবসায়ীদের বাজার বুঝে কেনার পরামর্শ ট্যানারি মালিকদের। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। আলিশা, আপনাকে ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।